আসসালামু আলাইকুম। শুরু করছি বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় কারক, যেখান থেকে প্রতিটা সরকারি চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসে। ক্লাস শুরুর আগে বলে দিচ্ছি, আজকে যারা 100% মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে, আমি তাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, আজকের পর থেকে কারক নিয়ে তাদের আর কোনো সমস্যা থাকবে না। তবে তার জন্য পরিপূর্ণ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসের সাথে থাকতে হবে। কারক কাকে বলে সেই জিনিসটা আমাদের জানতে হবে। ক্রিয়াপদের সাথে কি পদের সাথে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কি বলা হয়? কারক বলা হয়। তাহলে এখানে দুইটা পদ জড়িত, একটা হলো ক্রিয়াপদ, একটা কি ক্রিয়াপদ আর একটা হলো নামপদ। তাহলে দুইটা পদ জড়িত, একটা কি ক্রিয়াপদ আর একটা কি নামপদ। তাহলে এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে ক্রিয়াপদ কি এবং নামপদ কি। ক্রিয়াপদ কি এবং নামপদ কি এটা বুঝতে হলে আমাদের একটা উদাহরণ যদি আমরা লিখি তাহলে আমরা ভালো বুঝবো। যদি বলে হই যে আমি বই পড়ি, আমি বই পড়ি, খেয়াল করেন আমি কি পড়ি? বই পড়ি। এখন ক্রিয়া মানে কাজ, ক্রিয়া মানে কি? কাজ। ক্রিয়া মানে কাজ, ক্রিয়া মানে কাজ। ক্রিয়াকে বাংলায় আমরা জানি, একে ইংলিশে বলা হয় ভার্ব। একে ইংলিশে কি বলা হয়? ভার্ব। তাহলে ক্রিয়াকে ইংলিশে কি বলা হয়? ভার্ব বলা হয়। কারণ আমরা ইংলিশটা ভালো জানি, সেজন্য ইংলিশ দিয়ে বোঝাচ্ছি। তো ইংলিশে কি বলা হয়? ভার্ব বলা হয়। তাহলে ভার্ব কি? যেটা দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা একটা বাক্যের ক্রিয়াকে কি করে, একটা বাক্যের কাজকে কি করে, যে করে থাকে, একটা বাক্যের কাজ করে থাকে, তাকে কি বলা হয়? ক্রিয়া বলা হয়। তাকে কি বলা হয়? ক্রিয়া বলা হয়। অর্থাৎ একটা বাক্যের যে কাজ করে থাকে, যে কাজ করে থাকে তাকে কি বলা হয়? ক্রিয়া। তাহলে আমি বই পড়ি, এখানে পড়ি হলো একটা ক্রিয়া, পড়ি হলো একটা ক্রিয়া। কারণ পড়ার দ্বারাই কি পদটা কি করে? পড়ার দ্বারাই কাজটা সম্পূর্ণ করে, পড়ার দ্বারাই কি করে? কাজটা সম্পূর্ণ করে। এজন্য পড়ি হলো এই বাক্যের ক্রিয়া। তাহলে এই যে এই বাক্য যে ক্রিয়াপদ আছে, এই ক্রিয়াপদ বাদে একটা বাক্যের বাকি যে অবশিষ্ট অংশ থাকবে, ক্রিয়াপদ বাদে একটা বাক্যের বাকি যে পদগুলো থাকবে বা বাকি যে শব্দগুলো থাকবে, সেই সমস্ত শব্দগুলোকে বা বাক্যটাকেই বলা হবে কি? নামপদ। তাহলে ক্রিয়াপদ এবং নামপদকে আমরা বুঝতে পারলাম। আমি আবারও বলি, ক্রিয়াপদ থাকে একটা, অর্থাৎ যেটা দ্বারা কাজ করা হয় সেটা কি পদ? ক্রিয়াপদ। সেটা কি পদ? ক্রিয়াপদ। ক্রিয়াপদ বাদে একটা বাক্যের ভিতরে, ক্রিয়াপদ বাদে একটা বাক্যের ভিতরে বাকি সমস্ত অংশটাকে কি পদ বলা হয়? নামপদ বলা হয়। তাহলে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক আছে তাকে কি বলা হয়? কারক বলা হয়। তাহলে যদি পরীক্ষায় আমাদের আসে যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কি বলা হয়, আমরা কি বলবো? কারক বলা হয়। কি বলা হয়? কারক বলা হয়। এখন আপনার আমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক, ক্রিয়াপদের সাথে নামপদের কিরকম সম্পর্ক? ক্রিয়াপদের সাথে নামপদের কিরকম সম্পর্ককে কারক বলা হয়, তাই না? এরকম একটা প্রশ্ন আপনার আমার মনের মধ্যে থাকতে পারে। চলুন কনফিউশন দূর করে দিই। এখানে একটা বাক্য লিখেছি, এটা পুরোটা মিলে একটাই বাক্য, এবং এই বাক্যটি বলা হয়েছে কি? যে রাজা কি? রাজা প্রতি রবিবার প্রজাদের দারিদ্রতার জন্য নিজ ভান্ডার হতে, নিজের যে গোদাম ঘর থাকে সেই ভান্ডার থেকে নিজ হাতে বস্ত্র দান করলেন। এটা আমরা একটা কি লিখছি? বাক্য লিখছি। এখন দেখেন এই বাক্যের ক্রিয়াপদ কোনটা? এই যে দান করলেন, ইংলিশে কি বলা হয়? ডোনেট। ইংলিশে কি বলা হয়? ডোনেট মানে দান করা। ডোনেট মানে কি? দান করা। তাহলে এই দান করলেন হলো এই বাক্যের ক্রিয়াপদ। তাহলে বাকি যতগুলো শব্দ আছে, বাকি এই সেন্টেন্সের যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ মিলে কি পদ? নামপদ। কি পদ? নামপদ। তাহলে আমরা বলেছিলাম যে নামপদের সাথে ক্রিয়াপদের কি থাকতে হবে? সম্পর্ক থাকতে হবে। তাকে কি বলা হবে? কারক বলা হবে। এখন আমরা বলেছিলাম যে কি রকম সম্পর্ক থাকে, এখন আমরা দেখব কি রকম সম্পর্ক থাকে। দেখি, আমরা যদি প্রশ্ন করি এই ক্রিয়াকে, কাকে প্রশ্ন করব? ক্রিয়াকে প্রশ্ন করব। কিভাবে প্রশ্ন করব দেখেন, যদি বলা হয় কে দান করলেন, অর্থাৎ এই প্রতিটা পদের সাথে এই দান করলেনের একটা সম্পর্ক আছে। কিভাবে আছে একটু খেয়াল করেন। বলা হলো প্রথমে কি আছে? রাজা কে দান করলেন, আমরা কি বলতে পারি? কে দান করলেন? রাজা দান করলেন। কে দান করলেন? রাজা দান করলেন। আমরা যদি এই রাজাকে কে দ্বারা প্রশ্ন করি, কি বলতে পারি? যে কে দান করলেন।
কে দান করলেন, উত্তরে কি হয় রাজা। তাহলে এই কে এর সাথে কার সম্পর্ক আছে, অর্থাৎ রাজার সাথে কার সম্পর্ক আছে, দান করলেনের সম্পর্ক আছে। এই কে এর সাথে কার সম্পর্ক আছে, দান করলেনের সম্পর্ক আছে। এরপরে যদি আমি প্রশ্ন করি যে কোন সময়ে দান করলেন, কি করলাম যে কোন সময়ে বা কোন সময়ে দান করলেন, প্রতি রবিবার। কোন সময় সে দান করে, প্রতি রবিবার দান করে, অর্থাৎ কোন সময়ে সে দান করে, প্রতি রবিবার সে দান করে। তাহলে দেখেন এই যে সময়ের সাথে এই দান করলেনের কি আছে, একটা সম্পর্ক আছে। ঠিক আছে, প্রতি রবিবারের সাথে এই দান করলেনের একটা কি আছে, সম্পর্ক আছে। তারপরে কি বলছে, কাদের দান করলেন, আমরা কিন্তু লিখতে পারি কাদের দান করলেন, কি দিয়ে প্রশ্ন করতে পারি, কাদের দিয়ে প্রশ্ন করতে পারি, কি দিয়ে প্রশ্ন করতে পারি, কাদের দিয়ে প্রশ্ন করতে পারি, যে কাদের দান করলেন, উত্তরে কি আসবে প্রজাদের। কাদের দান করলেন, প্রজাদের দান করলেন। এরপরে প্রশ্ন করতে পারি যে কিসের জন্য দান করলেন, কি বলতে পারি যে কিসের জন্য, কিসের জন্য দান করলেন, কিসের জন্য দান করলেন, কিসের জন্য দান করলেন, উত্তর হবে কি দারিদ্র্যের জন্য, দারিদ্রতার জন্য। এরপরে দেখেন বলা হয়েছে কি যে নিজ ভান্ডার হতে। তাহলে আমি যদি এখানে প্রশ্ন করতে পারি যে কোথায় হতে, কোথায় হতে, কি প্রশ্ন করতে পারি যে কোথায় হতে, তাহলে কোথায় হতে দান করলেন, নিজ ভান্ডার হতে। তাহলে এ কোথায় হতের সাথে দান করলেনের কি আছে, একটা সম্পর্ক আছে। কোথায় হতের সাথে অর্থাৎ নিজ ভান্ডারের সাথে এর কি রইল, একটা সম্পর্ক রইল। তারপরে বলা হয়েছে যে নিজ হাতে, কি হাতে, নিজ হাতে। এখন বলতে পারি যে কার দ্বারা, কার দ্বারা, তার নিজের হাতের দ্বারা, তার নিজের হাতের দ্বারা। আমরা যদি বলি কার দ্বারা দান করলেন, নিজ হাতের দ্বারা, কার দ্বারা দান করলেন, নিজ হাতের দ্বারা। এরপরে আমরা যদি প্রশ্ন করি যে কি দান করলেন, কি দান করলেন, বস্ত্র দান করলেন। তাহলে দেখেন প্রশ্ন, দেখেন যে আমরা যেই প্রশ্ন দিয়েই বানাই কেন না কেন, আমরা এই প্রতিটা প্রশ্ন দিয়ে যদি করি দান করলেন কে আমরা প্রশ্ন করতেছি, কি প্রতিটা প্রশ্নের সাথে দান করলেন কি আছে, একটা যোগসূত্র আছে। তাহলে দেখেন এই যে রাজা একটা পদ, তারপরে প্রতি রবিবার, অর্থাৎ প্রতিটার সাথে কি আছে, প্রতিটার সাথে এই দান করলেনের একটা কি আছে, সম্পর্ক আছে। তাহলে এই নামপদের সাথে এই যে ক্রিয়াপদের একটা সম্পর্ক, এই নামপদের সাথে ক্রিয়াপদের এই সম্পর্কটাকেই বলা হয় কারক। নামপদের সাথে এই ক্রিয়াপদের সম্পর্কটাকে কি বলা হয়, কারক বলা হয়। আমরা বিস্তারিতভাবে জেনে নিলাম। এরপরে চলে যাব আমরা কারকের প্রকারভেদ, অর্থাৎ আমাদের কি কি কারক এবং কিভাবে কোন কারকটাকে আমরা কিভাবে চিনতে পারি সেটা এখন বিস্তারিত শিখব। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কারককে 6 ভাগে ভাগ করা হয়। কারককে কয় ভাগে ভাগ করা হয়, 6 ভাগে ভাগ করা হয়। এটা আমরা সবাই জানি। কি কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। তাহলে এই যে 6 ভাগে ভাগ করা হয়, এই 6 ভাগের ভিতরে আমরা একটা লিখেছি, একটা চার্ট লিখেছি। যদি এই চার্টটা কেউ মুখস্থ রাখতে পারে, এই চার্টটা যদি কেউ মুখস্থ রাখতে পারে, এই চার্টটা যদি কেউ মুখস্থ রাখতে পারে, তাহলে তার কারক শেষ। তার কারক কি শেষ, কারণ এই চারটা দিয়েই আমরা পুরো কারক করব। এই তালিকাটা দিয়ে, এই টেবিলটা দিয়ে আমরা কি করে ফেলবো, কারক শেষ করে ফেলবো। কিভাবে করব সেটা দেখাবো। তাহলে কে বা কারা, অর্থাৎ আমরা যদি ওই ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে পারি তাহলে সেটা কি হবে, কর্তৃকারক হবে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আবার সম্প্রদান কারকও হবে। কিভাবে হবে সেটা আমরা পর্যায়ক্রমে দেখছি। অর্থাৎ আমরা এখন চলে যাব কি কর্তৃকারক, অর্থাৎ কর্তৃকারক কিভাবে করা হয়, কিভাবে এটা কর্তৃকারক চিনতে পারি, তার বিস্তারিত আলোচনা এখন আমরা করব। ওকে, আমরা এখন কি দেখব, কর্তৃকারক। কর্তৃকারক, তাহলে আমরা চার্টে বা টেবিলে কি পড়েছিলাম যে কে বা কাকে দিয়ে প্রশ্ন করব, কে বা কারা দিয়ে প্রশ্ন করব, কে বা কারা দিয়ে প্রশ্ন করব, কিরকম ভাবে প্রশ্ন করব বিস্তারিত এখন দেখব। তার আগে আমরা কর্তৃকারক কাকে বলে একটু শিখে নিই। যে বাক্যে ব্যবহৃত, বাক্যের ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয় তাকে কি বলা হবে, কর্তৃকারক বলা হবে। এখন কর্তৃকারককে আমরা ইংরেজিতে সাবজেক্ট বলতে পারি, ইংলিশে কি বলতে পারি, সাবজেক্ট বলতে পারি। অর্থাৎ যে কাজটা করে, যে কি করে কাজটা করে, যার দ্বারা কাজটা সম্পাদিত হয়। যেমন ধরেন আমার দ্বারা এখন কি হচ্ছে, এখানে ক্লাস হচ্ছে, আমার দ্বারা এখানে কি হচ্ছে, ক্লাস হচ্ছে। এখন যদি আমি না থাকি ক্লাস হবে, হবে না। সুতরাং
এই কর্তৃকারক হলো সাবজেক্ট, অর্থাৎ যে কাজটি করে সেই কি কর্তৃকারক, তাই না? আচ্ছা, এখন আমরা পরীক্ষায় কি করে চিনবো যে এটা কর্তৃকারক কিনা? আমাদের পরীক্ষায় যদি আসে তাহলে আমরা কি করে চিনবো? দেখুন, আমরা জানি যে একটা বাক্যের পদ থাকে কয়টা? দুইটা। একটা বাক্যের পদ থাকে কয়টা? দুইটা। একটা কি পদ? নামপদ, আর একটা কি পদ? ক্রিয়াপদ। একটা নামপদ আর একটা ক্রিয়াপদ। তাহলে আমরা যে কাজটা করব, যে ক্রিয়াপদকে, এই যে ক্রিয়া আছে, এই ক্রিয়াপদকে এই কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, জিনিসটা বোঝেন, ক্রিয়াপদকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে একটা বাক্য দেয়া থাকবে, এবং একটা বাক্যের নিচে একটা ওয়ার্ড আন্ডারলাইন করা থাকে। একটা বাক্যের নিচে একটা ওয়ার্ড কি থাকে, একটা শব্দ কি থাকে, এভাবে আন্ডারলাইন করা থাকে। তাহলে আমরা বলেছি যে কে বা কারা দিয়ে ক্রিয়াপদকে প্রশ্ন করলে যদি এই বাক্যের আন্ডারলাইনকৃত উত্তরটি পাওয়া যায়, তাহলে আমরা সেটা ভেবে নেব কি এটা কর্তৃকারক। কিভাবে? জিনিসটা দেখেন, যদি কি বলা হচ্ছে যে রহিম বাড়ি যায়, রহিম কি যায়? বাড়ি যায়। রহিম কি যায়? বাড়ি যায়। তাহলে এখানে যায় কি ক্রিয়াপদ, যায় কি ক্রিয়াপদ। তাহলে কে বা কারা, হয় কে দ্বারা প্রশ্ন করা যাবে অথবা কারা দ্বারা প্রশ্ন করা যাবে। তাহলে আমরা এই ক্রিয়াপদকে কি বলতে পারি? যে কে বাড়ি যায়। কি বলতে পারি? যে কে যায়, কে যায়, বাড়ি যায় বা যায়, কে যায়? রহিম যায়। তাহলে কে বা কারা দিয়ে ক্রিয়াপদকে প্রশ্ন করলে যদি আন্ডারলাইনকৃত যে ওয়ার্ডটা থাকবে সেই উত্তরটা হয় বা সেই কথাটাই উত্তর হয়, তাহলেই সেটা কি, এইভাবেই কারক নির্ণয় করতে হয়। তাহলে এটা কি পদ? এটা হলো নামপদ। আচ্ছা, তাহলে আমরা ক্রিয়াপদকে কি করছি? প্রশ্ন করছি, এবং প্রশ্ন করে কি পদ পাইছি? নামপদের যে উত্তরটা আছে সেই উত্তরটা পেয়ে গেছি। তাহলে আমার প্রশ্নটা আমি কিভাবে করতে পারি? যে কে বাড়ি যায়, কে বাড়ি যায়, উত্তর কি হয়? উত্তর হয় এই রহিম। রহিমের নিচে কি আছে? আন্ডারলাইন করা আছে। সুতরাং এটা কি কারক? কর্তৃকারক। সেটা কি কারক? কর্তৃকারক। পরেরটা যদি দেখি, যে মেয়েরা ফুল তোলে, এখানে তোলে হলো ক্রিয়াপদ, এই তোলে কি? ক্রিয়াপদ। এই তোলে কি? ক্রিয়াপদ। তাহলে আমরা প্রশ্ন করতে পারি এই তোলেকে, অর্থাৎ এই যে তোলে আছে, ক্রিয়াপদ আছে, এই ক্রিয়াপদকে আমরা কি করতে পারি? এই যে কারা, কারা দিয়ে প্রশ্ন করতে পারি। যে কারা তোলে, কারা ফুল তোলে, কি প্রশ্ন করতে পারি? যে কারা ফুল তোলে, ফুল তোলে, কারা ফুল তোলে। এখন কারা ফুল তোলে এই প্রশ্নটা কারা দিয়ে আমি করলাম ক্রিয়াপদকে, যদি ক্রিয়াপদকে করি তাহলে কি হয়? উত্তর হয় কি? মেয়েরা। সুতরাং এটাই কি? কর্তৃকারক। এটাই কি? কর্তৃকারক। এরপরে আরেকটা আছে যে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এখানে পড়াচ্ছেন কি কারক? এখানে পড়াচ্ছেন হলো ক্রিয়াপদ, এখানে পড়াচ্ছেন কি? ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদকে আমি কি দ্বারা প্রশ্ন করতে পারি? এখানে কে দ্বারা প্রশ্ন করতে পারি? যে কে পড়াচ্ছেন, কে ছাত্রকে পড়াচ্ছেন, কে ছাত্রকে পড়াচ্ছেন। তাহলে আন্ডারলাইনকৃত দাগটি আসে, কি আসে? শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এবার আমরা দেখে নিই যে আমাদের বিভিন্ন পরীক্ষায়, আমাদের বিভিন্ন যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় কর্তৃকারক থেকে কোন কোন প্রশ্নগুলো আসে। এখানে আসছে কি 10 মিলে করি কাজ, এটা রেলওয়ে পরীক্ষা 2022 সালে এসেছে, 2022 সালে রেলওয়ে পরীক্ষা এসেছে। 10 মিলে করি কাজ, তাহলে কারা মিলে, কারা দিয়ে প্রশ্ন করতে পারি কাকে? এই যে করিকে, করি হলো কি এখানকার ক্রিয়া। তাহলে কারা মিলে করি কাজ, 10 মিলে করি কাজ সমান সমান এটা কি কারক? কর্তৃকারক। এরপরে দেখুন, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এটা 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা এখানে প্রশ্ন কি করতে পারি? যে এই বাঘকে, দেখুন ঘাটে জল খায়, এই খায় হলো কি এখানে ক্রিয়াপদ। তাহলে আমরা এটাকে কারা দিয়ে প্রশ্ন করতে পারি? যে কারা এক ঘাটে কি খায়? কারা এক ঘাটে জল খায়, কারা এক ঘাটে জল খায়, কারা, এটাকে আমরা কার দিয়ে প্রশ্ন করতে পারি? কারা দিয়ে প্রশ্ন করতে পারি। যে কারা এক ঘাটে জল খায়, উত্তর কি হবে? বাঘে মহিষে। সুতরাং এটা যদি পরীক্ষা আসে তাহলে কি লিখবো? এটা কর্তৃকারক। এরপর দেখেন, টাকায় টাকা আনে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল এটা, টাকায় টাকা আনে। তাহলে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি যে কে আনে, আনে কে প্রশ্ন করতে পারি। এখানে আনে হলো কি ক্রিয়া, তাহলে কে আনে, কে টাকা আনে, কে টাকা আনে, কে টাকা আনে, টাকায় টাকা আনে, কে টাকা আনে, টাকায় টাকা আনে, কে টাকা আনে, কে টাকা আনে, টাকায় টাকা আনে। সুতরাং
প্রশ্ন করলে এটাকে কি দিয়ে প্রশ্ন করতে পারি, কে দিয়ে প্রশ্ন করতে পারি। সুতরাং এটা কি কারক, কর্তৃকারক। এরপর দেখুন রাজায় রাজায় লড়াই, রাজায় রাজায় লড়াই, এটা 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল। এখন আমরা প্রশ্ন করতে পারি যে কে কে লড়াই, কে লড়াই, রাজায় রাজায় লড়াই। অথবা এই যে লড়াইকে আমরা প্রশ্ন করতে পারি কারা দিয়ে, যে কারা লড়াই করে, কারা লড়াই করে, কে কারা কারা লড়াই করে, রাজায় রাজায় লড়াই করে। সুতরাং এটা কি কারক, কর্তৃকারক। এরপর আছে অর্থ অনর্থ ঘটায়, অর্থ অনর্থ ঘটায়, ঠিক আছে। তাহলে ঘটায় এটা হলো কি ক্রিয়া, তাহলে এই ঘটায়কে আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি, যে কে অনর্থ ঘটায়, কে অনর্থ ঘটায়, আমরা এটা প্রশ্ন করতে পারি। উত্তর কি আসে, অর্থ অনর্থ ঘটায়। সুতরাং দেখেন বিভিন্ন চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল আর আমরা বেসিক নিয়ে যে আলোচনা করছি, সুতরাং এইগুলা যদি আমরা পারি, এখান থেকে কর্তৃকারক থেকে যে কোনো প্রশ্ন আসুক আমি পারবো, কর্তৃকারক থেকে যে কোনো প্রশ্ন আসুক আমি পারবো। জাস্ট একটা কথা মনে রাখতে হবে যে ক্রিয়াকে, ক্রিয়া যে ভাবটা থাকবে, অর্থাৎ এই ক্রিয়াকে জাস্ট কি দিয়ে প্রশ্ন করবো, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করবো। কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে আন্ডারলাইনকৃত যে ওয়ার্ডটা বা সেই শব্দটা থাকবে, সেই শব্দটা যদি উত্তর হয় তাহলে সেটা কি কারক হয়ে যাবে, কর্তৃকারক হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে, কর্তৃকারক হয়ে যাবে। চলে যাবে এখন 2 নম্বরে কর্মকারক। দেখুন কর্মকারক আমরা ওই চার্টে দেখেছিলাম, কর্মকারকের পাশে আমরা কি লিখেছিলাম, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, কি অথবা কাকে দিয়ে যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয়, কি এবং কাকে দিয়ে যদি এই যে ক্রিয়াগুলো থাকবে, একটা বাক্যে যে ক্রিয়া থাকবে সেই ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয়, সেই ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় এবং প্রশ্ন করার পরে যদি আন্ডারলাইনকৃত শব্দটি উত্তর হিসাবে হয়, তাহলে তাকে কি কারক বলা হবে, কর্মকারক বলা হবে। যদি বইয়ের ভাষায় বলতে চাই যে যাকে আশ্রয় করে, যাকে আশ্রয় করে বা যার উপরে ভিত্তি করে কর্তা, কে কর্তা মানে সাবজেক্ট বা কর্তৃকারক যদি ক্রিয়া সম্পূর্ণ করে, মানে কাজটা করে থাকে, ক্রিয়া সম্পূর্ণ করে, তাকে কি কারক বলা হবে, কর্মকারক বলা হবে। তাকে কি কারক বলা হবে, কর্মকারক বলা হবে। আমরা যদি উদাহরণ সহ দেখি, এই প্রতিটা প্রশ্নই, অর্থাৎ এখানে 4টা প্রশ্ন লেখা আছে, 4টা প্রশ্নই বিভিন্ন পরীক্ষায় এসেছে। তাহলে বলা হয়েছে প্রথমটা যে পিয়া ফুল তুলছে, কি করছে, পিয়া ফুল তুলছে। এখানে তুলছে এটা হলো কি ক্রিয়া, এটা কি ক্রিয়া, এই যে ফুল তুলছে, এই তুলছে কি ক্রিয়া, এখানে এটা কি ক্রিয়া। তাহলে এই ক্রিয়াকে আমি কি দিয়ে প্রশ্ন করতে পারি, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে পারি, তাই না। তাহলে কাকে যেহেতু মিলতেছে না, কি দিয়ে প্রশ্ন করব। তাহলে আমরা এখানে বলতে পারি যে পিয়া কি তুলছে, পিয়া কি তুলছে, পিয়া কি তুলছে, তাহলে উত্তর হয় কি ফুল তুলছে। পিয়া কি তুলছে, ফুল তুলছে। সুতরাং কি দিয়ে প্রশ্ন করতে পারতেছি, এই জন্য এটা কি কারক, কর্মকারক। সেই জন্য এটা কি কারক, কর্মকারক। এই প্রশ্নটা এসেছিল রেলওয়ে মন্ত্রণালয় 2020 সালে। এরপরটা দেখুন যে এমন ছেলে আর দেখিনি, এমন ছেলে আর দেখিনি, এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015 সালে এসেছিল। তাহলে এখানে বলা হচ্ছে এমন ছেলে আর দেখিনি। এখন দেখেন ছেলের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে দেখিনি হলো কি, এখানে ক্রিয়া, দেখিনি কি ক্রিয়া। তাহলে দেখিনিকে আমি কি দিয়ে প্রশ্ন করতে পারি, কাকে দিয়ে প্রশ্ন করতে পারি, যে কাকে আর দেখিনি এমন ছেলেকে, কাকে আর দেখিনি, ছেলেকে দেখিনি, কাকে আর দেখিনি, ছেলেকে দেখিনি। সুতরাং এটা আমি কাকে দিয়ে প্রশ্ন করতে পারছি, কি দিয়ে প্রশ্ন করতে পারতেছি, কাকে দিয়ে প্রশ্ন করতে পারতেছি। যেহেতু কাকে দিয়ে প্রশ্ন করতে পারতেছি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, সুতরাং এটা কি কারক, কর্মকারক। এরপরে আছে যে কারক পড়ায় তারক ঠাকুর, এটা বিশেষ পরীক্ষা 2017তম বিশেষ যে পরীক্ষা ছিল সেখানে এসেছিল যে কারক পড়ায় তারক ঠাকুর। দেখুন আমরাও পড়ছি কারক, আর এখানেও কি কারক পড়াচ্ছে, কারক পড়াচ্ছে কে, তারক ঠাকুর নামে এক ব্যক্তি আছে, তিনি পড়াচ্ছে, ঠিক আছে। এখানে যদি তারক ঠাকুরের নিচে আন্ডারলাইন থাকতো তাহলে কি হয়ে যেত, এটা কে পড়াচ্ছে, তাহলে সেটা কর্তৃকারক হয়ে যেত। বাট এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে কি যে তারক ঠাকুর কি পড়াচ্ছে, পড়ায়, দেখুন পড়ায়, কি হয় পড়ায়, তাহলে কি পড়ায়, কারক পড়ায়, কি পড়ায়, কারক পড়ায়। সুতরাং এটা কি দিয়ে প্রশ্ন হচ্ছে, যে তারক ঠাকুর কি পড়ায়, তারক ঠাকুর কি পড়ান, কারক পড়ান, তারক ঠাকুর কি পড়ান, কারক পড়ান। এরপর আছে রহিম ধোপাকে কাপড় ধুইতে দিল, এটা এনটিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধন 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটা এসেছিল, যে বলছে রহিম ধোপাকে কাপড় ধুইতে দিল, রহিম ধোপাকে কাপড় ধুইতে দিল। তাহলে এখন রহিম ধোপাকে কাপড় ধুইতে দিল,
এখন দেখুন ধুইতে দিল, এটা হলো ক্রিয়া, ধুইতে দিল এটা কি ক্রিয়া। তাহলে ক্রিয়াকে আমি কি দিয়ে প্রশ্ন করতে পারি, কি দিয়ে প্রশ্ন করতে পারি, ক্রিয়াকে আমি কি দিয়ে প্রশ্ন করতে পারি, কি দিয়ে প্রশ্ন করতে পারি। আমি বলতে পারি যে রহিম কাপড় সরি এখানে কাকে দিয়ে প্রশ্ন করা যেতে পারে, কাকে দিয়ে প্রশ্ন করা যেতে পারে যে রহিম ধোপা কাকে, রহিম কাকে কাপড় ধুইতে দিল, রহিম কাকে কাপড় ধুইতে দিল, ধোপাকে, রহিম কাকে কাপড় ধুইতে দিল, ধোপাকে কাপড় ধুইতে দিল, রহিম কাকে কাপড় ধুইতে দিল। সুতরাং আমি এখানে কি দিয়ে প্রশ্ন করতে পারি, কাকে দিয়ে প্রশ্ন করতে পারি যে রহিম কাকে কাপড় ধুইতে দিল, ধোপাকে কাপড় ধুইতে দিল। তাহলে আমরা এইভাবে যত প্রশ্ন আসুক, যত চাই আসুক, যদি আমরা এই বেসিকটা শিখে থাকি, সুতরাং জাস্ট একটা জিনিস শিখবো যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি কারক হয়, কর্মকারক হয়। আর প্রতিকারক কাকে বলা হয়, কে বা কারা, কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করা হয়, যদি ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করা হয় তাহলে সেটা কি কারক হবে, কর্তৃকারক হবে। আর যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে সেটাকে কি পাবো, কর্মকারক। এরপর আমরা চলে যাব পরেরটায়। দেখুন নিয়ম অনুসারে এখন আমাদের করণ কারক করার কথা থাকলেও আমরা সম্প্রদান কারক আগে করব। কেন করব, কারণ আমরা কর্মকারকে কি লিখেছিলাম, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে তাকে কি কারক বলা হয়, কর্মকারক বলা হয়। এখানেও কি লিখেছি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সম্প্রদান কারক বলা হয়। তাহলে দুইটা যেহেতু একই বিষয়, তাহলে কেন একটা কর্মকারক হলো, কেন একটা সম্প্রদান কারক হলো। দেখুন আমরা যদি আমার কোনো একটা বন্ধুকে টাকা দিই, আমি যদি কোনো একটা বন্ধুকে টাকা দিই তাহলে কি হবে, সেই টাকাটা আমি অবশ্যই ফেরত চাবো বা নিব। কিন্তু কখনো যদি আমি কোনো সময় ভিক্ষুককে টাকা দিই তাহলে কি করব না, আমি সেই টাকাটা কখনো আর কি পাবো না, ফেরত পাবো না। এখন দেখেন দুইজনকেই আমি দিয়েছি, দুইজনকেই আমি দিয়েছি, কাকে দিয়ে দুজনকেই প্রশ্ন করতে পারতেছি, কিন্তু একটা আমি ফেরত পাবো আরেকটা আমি ফেরত পাবো না। তাহলে যেটা আমি ফেরত পাবো, কাকে বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পরে যেটা আমি ফেরত পাবো সেটা হবে কর্মকারক। আর যেটা আমি কোনোদিন ফেরত পাবো না, আমার কাছ থেকে চিরতরের জন্য চলে যাবে, সেটা হবে কি কারক, সম্প্রদান কারক। সম্প্রদান মানে সত্য ত্যাগ করা, সম্প্রদান মানে কি, সত্য একেবারে ত্যাগ করে দেওয়া। অর্থাৎ আমার কাছ থেকে কোনো একটা জিনিস চিরতরে বিদায় দিয়ে করে যদি দেই তাহলে সেটা কি কারক হবে, সম্প্রদান কারক হবে। যেমন আমরা যদি উদাহরণ দেখি, এক নম্বর আছে ভিক্ষুককে ভিক্ষা দাও। আমরা এখানে প্রশ্ন নিয়ম অনুসারে বলতে পারি যে কাকে ভিক্ষা দাও, কি বলতে পারি যে কাকে ভিক্ষা দাও, আমরা এটা বলতে পারি। উত্তর কি হয়, অর্থাৎ দাওকে যদি প্রশ্ন করি এই কাকে দ্বারা, অর্থাৎ কাকে ভিক্ষা দাও, উত্তর হবে কি ভিক্ষুককে। নিয়ম অনুসারে আমাদের এই রুলটা পড়ে, সেজন্য আমরা লিখি, ঠিক আছে, সেজন্য আমরা লিখি, কারণ অনেকে বেসিকলি অনেক কিছু বোঝে না যে আসলে এটা একবারে চলে গেছে না চলে গেছে। সুতরাং আমরা এই কাকে দিয়ে প্রশ্ন করেছি, উত্তর পাচ্ছি ভিক্ষুককে। এখন বলেন ভিক্ষুককে ভিক্ষা দিলে সেই ভিক্ষা কি আর জীবনে কোনোদিন ফেরত পাবো, পাবো না। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে দুইটা কারক হয়, কি কারক হয়, এক নাম্বার হয় হলো কর্মকারক, তবে কর্মকারকেরটা আমি ফেরত পাবো। যেমন আমি এবার কি করব, আমি ব্যাংকে টাকা জমা রাখলে সেটা কর্মকারক হবে, ব্যাংকে টাকা জমা রাখলে সেটা কি হবে, কর্মকারক হবে। কিন্তু আমি যদি ভিক্ষুকের টাকা দিই সেটা কিন্তু কি হবে না, কর্মকারক হবে না, সেটা সম্প্রদান কারক হবে। কেন, কারণ এই টাকা কি হবে না, আমি আর কোনোদিনই ফেরত পাবো না। যদি এই রকম বোঝায় যে আমি আর কোনোদিনই সেইটা ফেরত পাবো না, তাহলে সেটা কি কারক হবে, সম্প্রদান কারক হবে। পরটা দেখো, অন্ধজনের দয়া করো, অন্ধজনের দয়া করে। এখন অন্ধজন ব্যক্তিকে মানুষ যদি কিছু দেয় তাহলে কি সেটা আর কোনোদিন আর ফেরত নেয়, দয়া করে আমি তাকে কিছু দিছি, এটা কি জীবনে আর ফেরত নেওয়া পসিবল, কোনোদিনও আর পসিবল না। সুতরাং এটা কি কারক, সম্প্রদান কারক। এই কারণ কিন্তু কি দিয়ে, কাকে দিয়ে প্রশ্ন হচ্ছে যে কাকে দয়া করো, কাকে দয়া করব, বা কাকে দয়া করো, অন্ধজনে দয়া করো। সুতরাং কাকে দিয়ে প্রশ্ন করলে এই অন্ধজনে পাওয়া যাচ্ছে, এই জন্য এটা কি কারক, সম্প্রদান কারক। আচ্ছা, এরপর আছে আমায় একটু আশ্রয় দিন। এখন কোনো একটা ব্যক্তি যদি আশ্রয় মানে নিরাশ্রয় ব্যক্তি, যিনি বিপদে পড়েছে, বিপদগ্রস্ত একটা ব্যক্তি, তাকে যদি এক রাত বা কিছু সময়ের জন্য আশ্রয় দেয়, তার বিনিময়ে কি কিছু নেওয়া যায়, নেওয়া যায় না। তাহলে এই যে আশ্রয় দেয় এটা হয় হলো নিঃস্বার্থভাবে,
অর্থাৎ নিঃস্বার্থভাবে যে আশ্রয়টা হলো, এটা কি কারক হবে? সম্প্রদান কারক হবে। এরপর হচ্ছে অন্ধহীনে অন্ন দাও। অন্নহীনে অন্ন দাও, কোন একটা ব্যক্তি রাস্তা দিয়ে ক্ষুধার্ত একটা ব্যক্তি যাচ্ছে, তাকে কিছু খাবার আমি দিলাম, বা একটা ভিক্ষুক বা একটা সাধারণ মানুষই আমাদের বাসায় এসে বলতেছে আমি প্রচুর ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও, তাহলে তার কাছ থেকে কিন্তু আমি কোনো অবস্থায় কি নিতে পারবো না, ওর বিনিময়ে কিছু নিতে পারবো না। সুতরাং আমি তার কাছ থেকে বিনিময়ে কিছুই নিলাম না, বাট কাজ করে দিলাম, এটাই কি হলো? সম্প্রদান কারক। এখানেও কি আমি কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পাচ্ছি। সুতরাং এই কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা সব সময় কিন্তু কর্মকারক দিতে পারবো না, সেটা সম্প্রদান কারকও হয়। তবে কর্মকারক এবং সম্প্রদান কারকের মধ্যে পার্থক্যটা কোথায় হবে? কর্মকারক হবে হলো সেটা আমি ফেরত পাবো, সেটা আমি কি পাবো? ফেরত পাবো। কিন্তু সম্প্রদান কারকে কি হবে না, আমি একবার যদি দান করে দিই সেটা আমি আর কোনোদিনও ফেরত পাবো না। তাহলে আমরা আজকে অলরেডি 3টা কারক শিখলাম। কি কারক? কর্তৃকারক। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, ক্রিয়াকে অর্থাৎ ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কি কারক? কর্তৃকারক। কি বা কারা দিয়ে যদি প্রশ্ন, কি দিয়ে যদি প্রশ্ন করা হয়, কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা কি হবে? কর্মকারক হবে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সম্প্রদান কারকও হবে। তবে কর্মকারক এবং সম্প্রদান কারকের মধ্যে পার্থক্য আমরা এই জায়গায় সবাই মিস্টেকটা করে ফেলি। একটা উদাহরণ আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে আমাদের আরেকটু কনফিউশন দূর হয়ে যাবে। খেয়াল করে দেখুন, আমরা যদি বলি যে ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, কাপড় দাও। আরেকটা দিলাম হলো ভিক্ষুককে কাপড় দাও। খেয়াল করে দেখেন, এখানেও ধোপাকে, এখানে ভিক্ষুককে। ধোপাও একটা ব্যক্তি, ভিক্ষুকও একটা ব্যক্তি, দুইজনকে সেম জিনিস দিছি, দুইজনকে দিয়ে দিচ্ছি। এখন এখানে প্রশ্ন করলে কি হয়? ধোপাকে কাপড় দাও, তাহলে কাকে কাপড় দিবে? ধোপাকে কাপড় দিবে। কাকে কাপড় দিবে? ধোপাকে কাপড় দিবে। এখানে আছে ভিক্ষুককে, কাকে কাকে কাপড় দিছে? ভিক্ষুককে কাপড় দিছে। এখন চিন্তা করে দেখেন, এই যে ধোপাকে আমরা কাপড়টা দিছি, সেই কাপড়টা কি আমি ইচ্ছা করলে ফেরত আনতে পারবো? ইচ্ছা করলে কি 100% আমি ফেরত আনবো? এই যে আমি ফেরত আনবো এবং আমাকে সে ফেরত দিতে বাধ্য, এটাই হবে কি কারক? কর্মকারক। সেটা কি কারক হবে? কর্মকারক হবে। সেটা কি কারক হবে? কর্মকারক হবে। কিন্তু এই যে ভিক্ষুককে তার কাপড় চোপড় নাই, ড্রেসটা খারাপ, আমি কি করছি? তাকে কিছু একটা ড্রেস দিছি, একটা পোশাক দিছি, জামা কাপড় দিছি। এখন বলেন এই ব্যক্তির কাছ থেকে কি এই ড্রেসটা বাকি জীবনে কোনোদিন ফেরত আনতে পারবেন? পারবেন না। সুতরাং এটা কি কারক? সম্প্রদান কারক। আজকে ভিডিওটি এ পর্যন্তই। এর পরের পার্ট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে আমরা নেক্সটে একদিন পরে আবার এই ভিডিওর পরেরটা আপলোড দেব। আজকের মতো এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্ত।